ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। 2 মাসে প্রেগনেন্ট অবস্থায় বসে আছে বাসর ঘরে অনু। উদয়ের সাথে আজই বিয়ে হয়েছে অনু। উদয়ের অমতেই বিয়েটা হয়েছে। তীব্র ঘৃণা নিয়ে উদয় বিয়ে করেছে অনুকে। উদয় জানেও না যে ওর যার সাথে বিয়ে হয়েছে সে প্রেগনেন্ট। ঘটনাটা জানলে কি রিয়াক্ট করবে সেটাও জানে না অনু। ভয়ে থরথর করে কাঁপছে অনু। উদয় এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। উদয়ের বাবা জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছে অনুর সাথে। উদয় বিয়ের আগে অনুকে বলেই দিয়েছে সে বিয়ে করতে চায় না, আর বিয়ে করলেও অনু কখনো সুখী হবে না। সে অনুকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, তাই অনু যেন উদয়কে বিয়ে না করে। উদয়ের সাথে বিয়ে ঠিক হওয়া নিয়ে উদয় অনেক বাজে ব্যবহারও করেছে, কিন্তু অনু নিরুপায়, তাই উদয়কে ইচ্ছার বিরুদ্ধে হলেও বিয়ে করতে হলো। এমনিতেও উদয়কে অনুর কোনোদিনও পছন্দ ছিল না। এর আগে অতীতে ঘটে গিয়েছে অনেক ঘটনা, যার রেস ধরে উদয় অনুকে এক বিন্দু পছন্দ করে না। কিন্তু ওর অপছন্দের সেই কারণটা খুঁজে পেলাম না। সিগারেট টানতে টানতে রুমে প্রবেশ করলো উদয়। উদয়ের চোখে মুখে স্পষ্ট রাগের বলি রেখা ফুটে উঠেছে। উদয় রুমে এসে সোফায় বসে একটার পর একটা সিগারেট নিয়ে যাচ্ছে। গায়ের শেরওয়ানি খুলে ফ্লোরে ফেলে দিল। রাগে ফুঁসছে আর ওয়ালে নিজের হাত দিয়ে নিজেই ঘুষি দিচ্ছে। অনু উদয়কে দেখে খাট থেকে নিচে নেমে সালাম করতে গেল। উদয় সাথে সাথেই অনুকে লাথি মেরে ফেলে দিল আর চুলের মুঠি ধরে তুলে বলে, আমি তোকে কোনোদিন নিজের বলে মেনে নিব না। ঘেন্না করি তোকে আমি। এই বিয়ে আমি মানি না। আমার জীবন থেকে দূর হয়ে যা তুই। তোর মতো মেয়েরা সবই পারে। ছলনাময়ী নারী, তোর মতো নারীকে স্পর্শ করাটাও পাপের। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে অনুর। যে উদয় অনু বলতে পাগল ছিল, সে আজ অনুকে ঘৃণা করে। উদয়ের গাল দিয়ে আজও সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে। উদয় আজও আবার মদ খেয়েছে। উদয়ের এই নেশাটা যে অনু বড্ড ভয় পায়। এই নেশার জন্য অনুর জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। অনুর জীবনটা অভিশপ্ত হয়ে গিয়েছে এই নেশার জন্য। এই নিয়ে 2 বার নেশা করতে দেখলো উদয়কে। উদয় রিয়েক্ট দেখে অনু ঠিক করলো সে উদয়কে বলবে তার প্রেগনেন্সির কথা, কারণ এটা উদয়ের জানা উচিত। আজ না হয় কাল ঠিকই জানবে, তখন আরো বেশি ভুল বুঝবে অনুকে। বিগত 2 মাসে 1000 বার চেষ্টা করেও অনু উদয়ের সাথে কথা বলতে পারেনি। অনুর নাম্বার ব্লক করা। অনুকে দেখলেই উদয় সেখান থেকে চলে যায়। অনু নিজেও জানে না সে কি করেছে। অনু ভয় ভয় মন নিয়ে বলল, উদয়, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলবি তুই? তোর কোনো কথা শুনতে রাজি নই আমি। এই কথাটা যে শুনতেই হবে উদয়, এটা না বললে ভীষণ অন্যায় হবে। উদয় রাগান্বিত চোখ নিয়ে তাকালো। আমি মা হতে চলেছি উদয়। কি বললি তুই? মা হতে চলেছিস? পুরো কথাটা না শুনেই উদয় আমাকে প্রচন্ড মায়ের শুরু করে। পুরো শরীর রক্তাক্ত করে ফেলে। নেশা অবস্থায় উদয়ের হয়তো খেয়ালই নেই ও একটা মানুষকে মারছে। উদয় মারতে মারতে নিজের সমস্ত রাগ ছাড়তে লাগলো। যে উদয় আমার জন্য মানুষকে মারতো, সে আজ আমাকেই মারছে। প্লিজ উদয়, আমাকে এইভাবে মেরো না, তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। আমি ওকে পৃথিবীতে আনতে চাই। কিসের বাচ্চা? কার বাচ্চা? কার পাপ পেটে নিয়ে আমার ঘাড়ে উঠেছিস? চরিত্রহীনা নারী, লজ্জা করে না? জারদ সন্তান পেটে নিয়ে বাসর ঘরে নিজের স্বামীকে বলছিস তুই প্রেগনেন্ট? পৃথিবীতে তুই কি একমাত্র মেয়ে যে বাসর ঘরে অন্যের পাপের চিহ্ন নিয়ে নিজের স্বামীকে বলে সে প্রেগনেন্ট? যার বাচ্চা সে কি বাচ্চাটা পেটে দিয়ে ছেড়ে দিয়েছে? সেই পাপ তুই আমার ঘাড়ে চাপাতে চাস? উদয়, আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর কি লজ্জা বলে কিছুই নেই? আমার জীবনটা এভাবে নষ্ট করে কি শান্তি পেলি বল? আমি কালই সবাইকে ডেকে বলবো তোর এই চরিত্রহীনার আসল রূপ। তোর বাবার নাম্বার দে, তাকেই আগে বলি। উদয়, অনেক বলেছ, আর না। এই বাচ্চার কারণ না, তোমারই। আমারই। সিরিয়াসলি বিয়ে হলো আজ আমাদের। আমি তোকে স্পর্শ করার আগেই তুই মা হয়ে গেলি। অভিনয়টা ভালো ছিল, কিন্তু গল্পের থিমটা ভালো মেলেনি প্রেয়সী। এই বাচ্চা যে তিহানের, আমি কি জানি না ভেবেছিস? আমি সব কিছু নিজ চোখে দেখেছি। উদয়, মনে করে দেখো, ভালো হবে। এই বাচ্চা তোমারই উদয়। ছি, তিহান ভাইয়ার কেন হবে এ বাচ্চা? আমাকে এত বড় অপবাদ দিও না। একটা মিথ্যা বলবি না আর তুই। তুই এক্ষুনি বেরো এ বাড়ি থেকে। উদয়, এই নেশাক্ত অবস্থায় তোমার কিছুই মনে নেই। নেশা কাটুক, মনে পড়বে।
আমি সামান্য একটু ড্রিঙ্কস করেছি, তার মানে এটা নয় আমার কিছুই মনে পড়বে। উদয়, আজও তুমি নেশাক্ত, সেদিনও নেশাক্ত ছিলে, তারই ফল এটা। ফ্ল্যাশব্যাক। ছোটবেলা থেকেই উদয় অনুকে পছন্দ করে, অসংখ্যবার প্রপোজও করেছে, কিন্তু অনু কোনোদিন উদয়কে পছন্দ করতো না। উদয়কে কেন অনু পছন্দ করতো না সেটা উদয় নিজেও জানে না। অনু নিজেই বুঝতো না কেন তার উদয়কে পছন্দ নয়। ছোটবেলা থেকে ডিস্টার্ব করতো বলে অনুর একটা বিরক্তি ছিল উদয়ের প্রতি। উদয় আর অনু এক পাড়াতেই মানুষ হয়েছে, পাশাপাশি তাদের বাসা। উদয়ের মা বাবারও অনুকে পছন্দ ছিল অনেক। উদয় আর অনুর বিয়েতে সবাই রাজি থাকলেও শুধু অনু রাজি ছিল না। অনুর মা বাবা হাজারবার বুঝালেও অনু কখনো রাজি হয়নি বিয়েতে। দুই পরিবারের অত্যন্ত ভালো রিলেশন। এই বিয়েটা নিয়ে ছোটবেলা থেকেই কথা হচ্ছে, কিন্তু অনুর জন্য কিছুই হয়নি। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছিল। কালবৈশাখী ঝড়ের দিন ছিল সেদিন। অনু ভিজতে ভিজতে উদয়ের বাড়িতে গিয়েছিল। অনু উদয়ের বাড়ির সামনে আসতেই ঝড় বৃষ্টি শুরু হয়। সেদিন বাড়িতে কেউ ছিল না। অনু ভিজে খুব কাঁদছিল। এদিকে কারেন্টও ছিল না। অনু উদয়দের বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় উদয় এসে অনুর পাশে দাঁড়ায়। উদয় বলে, এই কি অনু, তুমি এখানে? উদয়ের কথাগুলো কেমন জানি লাগছিল। অনু বুঝতে পেরেছিল উদয় নেশা করেছে। এমন সময় বাইরে প্রচন্ড জোরে বজ্রপাত হয়। অনু ভয়ে উদয়কে জড়িয়ে ধরে। অনুর ভেজা শরীর দেখে নেশাক্ত উদয় মাদকতায় হারিয়ে যায়। অনুকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরে। অনু জোর করেও নিজেও সরাতে পারেনি। উদয় সেদিন হারিয়ে গিয়েছিল অন্য জগতে। অনুর উদয়ের সেদিন শারীরিক সম্পর্ক হয়ে যায়। অনু উদয়ের হাত পা ধরে অনুরোধ করেছিল, কিন্তু উদয় কোনো কথাই সেদিন শুনেনি। সেদিন ঝড় বৃষ্টি শেষে অনু কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু কাউকে বলতে পারেনি সে রাতের কথা। এরপর অনুর প্রেগনেন্সি ধরা পড়ে। অনুর রিপোর্টটা পাওয়ার পরে উদয়ের বাবাকে বলে, কাকু, আমি উদয়কে বিয়ে করতে রাজি আছি, আপনি আজই বিয়ের ব্যবস্থা করুন। উদয়ের বাবা সেদিন অবাক হয়ে যান। সত্যি কি অনু বিয়েতে রাজি? এতদিন অনুরোধ করার পরও তো অনু রাজি ছিল না। উদয়ের বাবা অবাক হয়ে বলে, মা অনু, তুমি আজ হঠাৎ রাজি? আমি কিছু বুঝতে পারলাম না। অনু প্রেগনেন্সি রিপোর্টটা উদয়ের বাবার হাতে ধরিয়ে দিয়ে বলে, কাকু, আমি মা হতে চলেছি উদয়ের সন্তানের। পৃথিবীতে যে কোনো মেয়ে হলে হয়তো এই বাচ্চা নষ্ট করে ফেলতো, কিন্তু আমি পারবো না। আমার পেট থেকে উদয়ের চিহ্ন আমি মুছে ফেলতে পারবো না। আমি আমার বেবির উপস্থিতি অনুভব করতে পারি। আমি উদয়ের পরিচয়ে ওর জন্ম দিতে চাই। অনু যে মিথ্যা বলার মেয়ে নয় সেটা উদয়ের বাবা জানে। অনু সেদিন রাতের ঘটনা খুলে বলে উদয়ের বাবাকে। উদয় সেদিন বিয়েতে রাজি ছিল না। অনুর প্রতি এতটা পাগল থাকার পরেও হঠাৎ উদয়ের কি হয়েছিল, অনুর প্রতি তীব্র ঘৃণা। এই ঘৃণার কারণ কারো জানা নেই। উদয়ের বাবা বিয়ের প্রস্তাব দিলে উদয় এক বাক্য না করে দেয়, কিন্তু উদয়ের বাবার জোরাজোরিতে সেদিন উদয় বিয়ে করতে বাধ্য হয়। কারোর কাছে বিষয়টা ক্লিয়ার না উদয় কেন বিয়ে করবে না। অবশেষে বিয়েটা হলেও উদয় অনুকে সহ্য করতে পারছে না, এমনকি বাচ্চাটাও সে নিজের বলে স্বীকার করতে চাইছে না। ফ্লোরে পড়ে গোংরাচ্ছে অনু, পুরো শরীর কেটে গিয়েছে, ছটফট করছে ব্যথায়। উদয় একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। হঠাৎ উদয়ের খেয়াল হলো অনু সেন্সলেস হয়ে গিয়েছে। উদয় অন্যদিকে ঘুরে অনুর হাতে একটা মলম দিয়ে বলে, এটা সিনেমা পাওনি যে মেরে আবার আদর করে মলম ওষুধ লাগিয়ে দিব? মনে চাইলে এটা লাগিয়ে নিও। আর যারা তোমাকে এ বাড়িতে এনেছে তাদের বলো তোমার দায়িত্ব নিতে। উদয় চৌধুরী তোমার দায়িত্ব কখনোই নিবে না। গুড নাইট। ফুলসজ্জা মানে প্রতিটা মেয়ের কাছে বিশেষ আর স্পেশাল রাত, কিন্তু অনুর কাছে ছিল কাল রাত্রি। উদয় ফুল দিয়ে সাজানো বিছানাটা তছনছ করে ফেলে। সমস্ত ফুলগুলো ছিঁড়ে একাকার করে পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রাখে। রুমের জিনিসপত্র ভাঙাচোরা করে। অনুকে প্রচন্ড মারধর করে। রক্তাক্ত শরীর নিয়ে ফ্লোরে পড়ে রইল অনু। উদয় চোখ রাঙানি দিয়ে বলল, ওষুধ লাগিয়ে নে। ওষুধ না লাগিয়ে কি প্রুভ করতে চাস? বাসর ঘরে তোর স্বামী তোকে টর্চার করেছে, আমি নারী নির্যাতনকারী, কি এসব প্রুভ করতে চাস? তো দুনিয়ার সবার কাছে আমাকে খারাপ প্রমাণিত করতে চাস? এটাই তোর উদ্দেশ্য? আমার নামে মামলা করে কি কাবিনের টাকা উদ্ধার করবি? এই টাকার জন্যই তো তুই বিয়েটা করেছিস। তিহানের বাচ্চা আমার বাচ্চা বলে দাবি করে আমার সাদাসিধা বাবার মাথাটা খেয়েছিস। মেয়ে মানুষের গায়ে হাত তোলা পুরুষদের আমি ঘেন্না করি, কিন্তু আজ আমাকে তুই বাধ্য করলি এমন জঘন্য কাজ করতে। আমি কি কারণে এমন করছি সেটা তো কেউ জানতেও পারবে না। অনুর উদয়কে এই মুহূর্তে কিছুই বলার সাহস নেই। পেটে হাত দিয়ে চেপে ধরে কাঁদছে শুধু। উদয় বলে, এভাবে কেঁদে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে না অনু। ভাবিস না এভাবে কাঁদলে আমি নিজে ওষুধটা লাগিয়ে দিব। তোর এই কষ্ট পেতে দেখে আমার অনেক আনন্দ লাগছে। মনে করে দেখ এভাবে আমি কত কেঁদেছি। তুই আমার ইমোশনের কোনো গুরুত্বই দিসনি। সেদিন আমারও এমনই কষ্ট হতো। রাগ করতে করতে নেশাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ল উদয়।
বেডের এক সাইডে হাত পা চারদিকে ছড়িয়ে শুয়ে আছে উদয়। কোনো হুঁশ নেই। অনু ব্যথায় কোকড়াতে কোকড়াতে অনেক কষ্ট উদয়কে ঠিক করে শুয়ে দিল। মাথার নিচে বালিশ দিয়ে দিল, উদয়ের গায়ে একটা চাদর দিয়ে দিল। উদয় শুয়ে আছে একটা বাচ্চার মতো, মুখটা দেখতে অনেক ইনোসেন্ট লাগছে। অনু চোখের পানি উদয়ের মুখে টপ টপ করে পড়লো। রুমের সমস্ত ফুলগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় করে অনু একটা অড্রপের ড্রয়ারে রেখে দিল। কেন যেন বাসরের ফুলগুলো ফেলতে ইচ্ছে হলো না। রুমের ভাঙাচোরা জিনিস গোছাতে গিয়ে অনু একটা অদ্ভুত জিনিস দেখলো। অনুর মাথার একটা কাঁটাও পড়ে আছে। আজ থেকে 2 বছর আগে অনু চুল কোপা করে চুলের কাঁটা দিয়ে বেঁধেছিল। উদয় সেই কাঁটাটা খুলে অনুর চুলগুলো খুলে দিয়েছিল। খোলা চুলে অনুকে প্রাণ ভরে দেখছিল উদয়। সেদিন উদয়ের পরনে ছিল ব্লু জিন্স আর সাদা টি শার্ট, আর অনুর পরনে ছিল সাদা গাউন। এই চুলের কাঁটাটা নেওয়ার জন্য অনু অনেক চেষ্টা করেছিল, কিন্তু উদয় কিছুতেই দিয়েছিল না। এই 2 বছর উদয় নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে। সেদিনের উদয় আর আজকের উদয় অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। উদয়ের এমন কাজ দেখে উদয়কে এখন গুন্ডা বদমাশ মনে হলো। উদয় আসলে এমন ছিল না। বিগত 2 মাসে কি এমন ঘটে গিয়েছে যার জন্য উদয় নেশা করা শুরু করেছে? অনুকে চোখের বিষ মনে করে। অনু নিজে ওষুধটা লাগিয়ে বালিশ ছাড়া ফ্লোরে শুয়ে রইল। কখন ভোর হয়েছে অনু জানে না। উদয়ের অভ্যাস রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা। বাবা মায়ের একটাই ছেলে উদয়, লেখাপড়াতে অনেক ভালো, ডাক্তারি পাশ করেছে এবার। মিডিয়াম গড়ন শরীরের, গায়ের রং ফর্সা। স্কুল লাইফ থেকে চুল একটু বড় রাখতে ভালোবাসে উদয়। সিল্কি চুলগুলো কপালে এলোমেলো ভাবে পড়ে থাকে। রোজ দিনের মতো উদয় আজও ভোর 6টায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে চশমাটা পরে নিচে তাকিয়ে দেখে গুটিসুটি মেরে শুয়ে আছে লাল বেনারসি পরে অনু। মাথার নিচে বালিশও নেই। উদয় খেয়াল করে তার শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ। উদয় অবাক হয়ে যায় দেখে এই দাগগুলো কিভাবে এসেছে। উদয় খেয়াল করে বিছানায় অনুর এক কানের দুল পড়ে আছে। উদয় বুঝতে পারে অনু এসেছিল তার কাছে। রাগে অনুকে ডাকতে যাবে, ঠিক তখনই অনু শরীরে শুকানো রক্তগুলো দেখতে পায়। উদয় কিছু একটা ভেবে অনুকে আর ডাকে না। উদয় বুঝতে পারে কাল রাতে অনু তাকে ঠিক করে শুয়ে দিয়েছে। উদয় ট্রাউজার আর গেঞ্জি পরে জগিং এর জন্য বের হয়। উদয় দেখে খুব ভোরে কাজের বুয়া বাগান ঝাড়ু দিতে এসেছে। উদয় বুয়াকে ডেকে বলে, সালেহা খালা শুনো তো। সালেহা খালা বলেন, উদয় বাবা বলো। খালা, অনুর ফ্লোরে শুয়ে আছে, ওর গায়ে একটা চাদর দিয়ে দাও আর মাথার নিচে বালিশটা দিয়ে দাও। সালেহা খালা একটা চাদর আর বালিশ দিয়ে অনুর শরীর ঢেকে দেয়। সালেহা খালাও জানে উদয় অনুকে সহ্য করতে পারছে না। সালেহা খালা অনুর গায়ে কাটা দাগ দেখতে পায়। উদয়ের মুড খারাপ দেখে উদয়কে কিছুই বলে না। অনু আর উদয়ের অনেক ভালো ভালো মুহূর্তের সাক্ষী ছিল সালেহা খালা। সালেহা খালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এত সুন্দর সম্পর্কটা এভাবে নষ্ট হলো কেন? বিধাতার কি ইচ্ছা? উদয় বাবা নিশ্চয়ই অনুমায়ের গায়ে হাত দিয়েছে। উদয় বাবা আমাকে দিদি কত শতবার অনুমায়ের কাছে চিঠি পাঠিয়েছে, বিভিন্ন জিনিস পাঠিয়েছে, আমার কাছেও কত কেঁদেছে আর বলেছে খালা আমার অনুকে চাই। অনুকে বোঝাও না প্লিজ, অনুকে ছাড়া আমি বাঁচব না। আর আজ সেই উদয় অনুমায়ের গায়ে হাত তুলছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটার জ্বলন্ত উদাহরণ বুঝি উদয়। সকালে উদয় বাগানে জগিং করছে। জগিং করে ঘেমে নিয়ে একাকার অবস্থা। উদয় টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখে অনু এখনো শুয়ে আছে। উদয় ওয়াশরুমে প্রবেশ করে আলমারি থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে উদয়। কাল রাতে নেশাক্ত অবস্থায় অনুকে প্রচন্ড মারধর করার পর নিজের কাছে নিজের খারাপ লাগছে উদয়। শাওয়ার ছেড়ে আধা ঘন্টা দাঁড়ানোর পর ওয়াশরুম থেকে ট্রাউজার আর গেঞ্জি পরে চুল ছাড়তে ছাড়তে বেরোলো উদয়। উদয়ের চুলের পানি অনু চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল অনুর। অনুকে সজাগ হতে দেখে থমকে যায় উদয়। অনু ফ্লোর থেকে উঠতে পারছে না, পুরা শরীর ব্যথা। উদয়ের হেল্প করতে ইচ্ছা করলেও অনুর প্রতি ঘৃণা উদয়কে এগোতে দিচ্ছে না। অনু সোফা ধরে কষ্ট করে উঠলো। অনু উদয়ের দিকে ক্লান্তি মাখা মুখ নিয়ে তাকালো। উদয় বুঝতে পারছে অনু তার দিকে তাকিয়ে আছে। বুঝেও উদয়ের চোখ অন্যদিকে। টাওয়ালটা বেডে ফেলে দিয়ে ট্রাউজারের 2 পকেটে হাত গুজে স্ট্রং দাঁড়ালো। এভাবে ভারী কাপড় আর গহনা পরে কেন ঘুমানো হয়েছিল শুনি? এগুলো পরে ঘুমানো যায় আদেও? এগুলো চেঞ্জ করে নাও। দাঁতে দাঁত চেপে রাগে রাগে কণ্ঠে বলল উদয়, আমি কোনো ড্রেস আনিনি বাসা থেকে। বিয়েতে তো প্রচুর শাড়ি উঠেছে, সেগুলো আম্মু সব তোমার জন্যই রেখে দিয়েছে। সেখান থেকে নিয়ে নিতে আম্মু তো বলেই দিয়েছে ওগুলো সব তোমার। চেয়ে নেব। কাল রাতে আমার মাথার নিচে বালিশ গেল কিভাবে? আমি দিয়েছিলাম। হাউ ডেয়ার ইউ টু টাচ মি? বলেই উদয় দাঁতে দাঁত চেপে অন্যদিকে তেড়ে এলো। তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করেছো? আমার গা ঘিন ঘিন করছে এটা ভাবতে যে তুমি আমাকে স্পর্শ করেছো। পরিণতি অনেক ভয়াবহ খারাপ হবে ভবিষ্যতে। আমার কাছে আসার চেষ্টা করলে, স্পর্শ করতে হলে তোমার পেটের এই পাপের ফসল যার তার কাছে যেও। ছি, আমি ভাবতেও পারছি না অন্যের অপবিত্র ফসল নিয়ে আমার ঘরে তুমি। বাবা আমার কথা বিশ্বাস করবে না জানি,
কিন্তু যেদিন সত্যিটা জানবে সেদিন বুঝবে। কাঁদতে কাঁদতে হিসকি তুলতে তুলতে অনু বলে, উদয় প্লিজ নিজের অনাগত সন্তানকে এইভাবে অপমান করো না। সিরিয়াসলি? বাচ্চা কিভাবে হয় আমি কি সেটা জানি না নাকি আমি অবুঝ? আমার কিছুই বোঝার ক্ষমতা নেই। অনু, আমি নিজ চোখে দেখেছি তোমাকে আর তিহানকে। কি বারবার তিহান তিহান করছো? কে তিহান? কিসের তিহান? তিহানের সাথে বারবার আমার নামটা কেন জড়িয়ে দিচ্ছ? সে আমার বড় ভাইয়ের মতো। স্টপ ইট অনু, আর নেওয়া যাচ্ছে না। এমন সময় সালেহা খালা নাস্তা খাওয়ার জন্য ডাকতে এলো অনু আর উদয়কে। অনু খালাকে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। অনু একটা সুতির শাড়ি দিবেন, যাইতে বলল। সালেহা খালা একটা লাল হলুদ প্রিন্টের শাড়ি এনে দিল। অনু শাড়িটা পরে নিচে গিয়ে উদয়ের মা বাবাকে সালাম করলো। উদয়ের মা বলে, অনু এভাবে ঝুঁকে সালাম করো না, তুমি অসুস্থ, এভাবে ঝুঁকো না। নাস্তার টেবিলে অনু, উদয়ের মা বাবা বসে আছেন উদয়ের জন্য। এমন সময় উদয় রেডি হয়ে ফোন চাপতে চাপতে বেরিয়ে গেল। উদয়ের বাবা বলে, কোথায় যাচ্ছ নাস্তা না খেয়ে উদয়? উদয় রেগে গিয়ে বলল, ওই মেয়েটার সাথে নাস্তা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। উদয়, বাড়াবাড়িটা একটু বেশি করছো তুমি। তুমি অনুর সাথেই নাস্তা খাবে। উদয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে গেল। এই অবৈধ সন্তান নষ্ট না করলে তোকে আমার বাড়ি থেকে বের করে দিব। বলেই উদয় অনুর চুল ধরে চাকুনি দেয়। এই বাচ্চা কিছুতেই আমি আমার পরিচয়ে জন্ম দিতে দিব না। সমাজের কাছে তুই তোর সম্মান বাঁচাতে আমার জীবনটা নষ্ট করলি কেন? তোকে আমি 7 দিন সময় দিলাম, যদি এর মাঝে এই বাচ্চার ব্যবস্থা না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। আর শোন, ভুলেও মা বাবাকে বলবি না আমি তোকে বাচ্চা নষ্ট করতে বলেছি। তুই বলবি তোর বেখেয়ালে কিভাবে নষ্ট হয়েছে আমি জানি না। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে উদয়ের দিকে। অনুর চোখ দিয়ে ঝরে চলেছে অঝোর ধারার পানি। উদয়কে সে কিভাবে বোঝাবে, বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছে না। সকালে রাগ করে না খেয়ে বেরিয়ে গিয়েছে, আর সন্ধ্যায় এসে আবার রাগারাগি করছে। উদয় আবার উত্তেজিত হয়ে বলে, এভাবে চুপ আছিস কেন? চুপ থেকে আমার কথা এড়িয়ে যাচ্ছিস। আমি কি বলবো উদয়? যে বাবা নিজের সন্তান মেরে ফেলার জন্য বউয়ের গায়ে হাত তোলে, তাকে বলার মতো কিছুই নেই আমার। শোন অনু, এই বাচ্চা যদি আমার হতো তোকে আজ মাথায় করে রাখতাম আমি। আমার সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য সব রকম যুদ্ধ আমি করতাম, কিন্তু তিহানের সন্তানকে কেন আমি আমার সন্তান বলে পরিচয় দিব? উদয়, আল্লাহর দোহাই লাগে, এই তিহান নামটা বলে অন্তত আমাকে অসম্মান করো না প্লিজ। আমি নিতে পারছি না। তুমি কি ভুলে গিয়েছো সে রাতের কথা? কোন রাত? আজ থেকে 2 মাস আগে। সেদিন অঝরে বৃষ্টি হচ্ছিল, বাসায় যেতে না পেরে তোমার বাসায় এসেছিলাম, আর তুমি সেদিন মদ্যপান অবস্থায় ছিলে। সেদিন তুই আমাকে মদ্যপান করতে বাধ্য করেছিলি অনু। এখনো মনে পড়লে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হয় আমার। সেই কষ্ট আমি নিতে পারি না। অনুর মনে প্রশ্ন জাগে, উদয় তিহানের কথা কেন বলে বারবার? তিহানের সাথে আসলে কি? অনু সেদিন রুমের বাইরে গিয়ে তিহানকে ফোন করে। উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। কেউ কি কিছু বলেছে উদয়কে? আর কেনই বা সন্দেহ করে? অনু, তুমি খুব বোকা, তাই আসল সত্যিটা বুঝতে পারোনি। কেউ ভালোবাসলে অন্তত এটা করতে পারবে না জানি। উদয়কে তুমি পাত্তা দিতে না, তাই উদয়ের প্ল্যান ছিল এটা, যাতে তুমি বাধ্য হও বিয়ে করতে। তুমি কি কিছুই বোঝো না? শোনো অনু, ছেলেরা বিয়ের আগে শরীর পেয়ে গেলে তাদের আর কোনো চাহিদা থাকে না। উদয়েরও তাই হয়েছে। এসব কি বলছেন তিহান ভাই? এমন সময় উদয় ফোনটা কেড়ে নিয়ে বলে, বাহ, লজ্জা করে না তোর? এক্ষুনি বের হ আমার বাসা থেকে। আজ আমি মা বাবাকে সবটা খুলে বলবো, তোর সব পাপের কাহিনী আজ জানাবো সবাইকে। কি ভেবেছিস কি তুই? উদয় অনুর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। উদয়ের বাবা উদয়ের গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে, অনেক হয়েছে। মেয়েটাকে এভাবে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে? মেয়েটা যে অসুস্থ সে কথা কি ভুলে যাচ্ছ? বাহ বাবা বাহ, থাপ্পড়টা আমাকেই মারলে। আমি কেন ওকে পছন্দ করছি না সেটা ওর কাছেই জিজ্ঞেস করো। অনুর কাছে আমার কিছুই জানার নেই, যা বলার তুই বল। বাবা, ওর পেটের সন্তান আমার না, বিলিভ মি, ওর বাচ্চা তিহানের। ও কেবলই তিহানের সাথে গল্প করছিল, তাও আবার আমাকে লুকিয়ে চুরিয়ে। তিহানের সন্তানের দায়ভার আমি কেন নিব বলতে পারো বাবা? তোমরা কেন অনুকে তিহানের বাড়িতে দিয়ে আসছো না? অনু ওদের বাবার দিকে তাকিয়ে অঝরে কাছে। উদয়ের বাবা বুঝতে পারে অনু কোনো ভুল করেনি। উদয়ের বাবা উদয়কে বলেন, তিহান তো তোমারই বন্ধু, তার সাথে অনু কথা বললেই খারাপ রিলেশন হয়ে গেল। দিন দিন এত নিচে নেমেছ। ছি উদয়, ছি। এতটা খারাপ তুমি কবে হলে, আর কিভাবে হতে পারলে বলো? বাবা, তিহান আমার বন্ধু, ওর নয়। ওর কিসের কথা তিহানের সাথে সেটা জিজ্ঞেস করো। অনু মা, তুমি কি কথা বলেছ তিহানের সাথে? বাবা, উদয় আমাকে কেন সন্দেহ করে সেটা জানতেই ফোন দিয়েছিলাম।
তিহান ভাই কি এই ব্যাপারে কিছু জানেন? উদয়ের সন্দেহের কারণ আমি জানতেই ফোন দিয়েছিলাম। উদয়ের বাবা অনুকে বলে, তোমাকে আমি এ বাড়িতে এনেছি, কে কি বললো সেটা নিয়ে ভেবো না। আমার বিষয় সম্পত্তি সব আমি তোমার সন্তানের নামে করে দেব। কারো যদি ভালো না লাগে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার নাতিকে আমি চাই। অনুমা। উদয় রাগ দেখিয়ে কোথায় যেন চলে গেল। অনু নিজের রুমে গেল। উদয়ের ফুফি বলে, ভাই, তোমার উচিত হয়নি উদয়ের অমতে বিয়েটা দেওয়ার। জোর করে সব হলেও ঘর সংসার জিনিসটা হয় না। উদয়ের বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, অনুর পেটে উদয়ের বাচ্চা, আর উদয় কোন কারণে অনুকে ভুল বুঝছে। এই ভুল বুঝাবুঝি একদিন না একদিন মিটেই যাবে। তাছাড়া উদয় অনুকে ভীষণ ভালোবাসে। সেই ছোটবেলা থেকে অনুর পিছনে ঘুরেছে উদয়। অনু বলতে পাগল আমার ছেলে। আজ যদি আমি ওদের বিয়ে না দিতাম তাহলে উদয় কোনোদিনও আর বিয়ে করতো না। অনুর জন্য কোথা থেকে বিয়ে হলে উদয় ভেঙে পড়তো। উপর উপর রাগ হলে উদয় অনুর প্রতি ভালোবাসায় এক বিন্দু কমেনি। উদয়ের জীবনে অনু না থাকলে আমি কখনো পুত্রবধূ নাতি নাতনির মুখ দেখতে পারতাম না। আমার উদয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আর বাবা হয়ে আমি কখনোই সেটা চাইবো না আমার ছেলের এমন ক্ষতি হোক। কিন্তু আমাকে জানতে হবে উদয়ের কিসের এত ঘৃণা। আবার একটা জিনিস বুঝতে পারছি না, অনু তো আগে উদয়কে পছন্দ করতো না, কিন্তু অনু হঠাৎ করে এত নরম হয়ে গেল কেন? অনু তো অত্যাচার সহ্য করে পড়ে থাকার মতো মেয়ে নয়। ও কেন চুপচাপ সব সহ্য করছে? এই সহ্যের কারণ কি? অনু হঠাৎ বদলে গেল কেন? উদয়ের বাবা মা সালেহা খালার সবার মনে এক প্রশ্ন, অনু এমন নিশ্চুপ হয়ে গেল কেন? সেদিন সালেহা খালা অনুকে বলে, মা অনু, তুমি তোমার বাবার কাছে চলে যাও। এখান থেকে কেন এই অত্যাচার সহ্য করছো? তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না আমি। অনু কেঁদে দিয়ে বলে, আমি উদয়কে ভালোবাসি খালা, আমি ভীষণ ভালোবাসি উদয়কে, তাই ওর প্রেমের চিহ্ন মুছে ফেলতে পারিনি আমি। সবাই বলেছিল এই বাচ্চা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি উদয়কে ভীষণ ভালোবাসি বলে ওর অস্তিত্বকে নষ্ট করিনি। আমি হাজার কষ্ট হলেও ওকে জন্ম দিব, উদয়ের পরিচয়ে ওকে সমাজের সামনে আনবো, আমার যত কষ্টই হোক না কেন খালা। ডাক্তার, বাচ্চাটা আমার স্ত্রীর অবৈধ বাচ্চা, প্লিজ বাচ্চাটা নষ্ট করুন। আমি অনেক কষ্ট করে ওকে হসপিটালে এনেছি। আমার স্ত্রী যেন বুঝতে না পারে। যত টাকা লাগে আমি দিব, তবুও যে কোনোভাবে এই পাপের চিহ্ন মুছে ফেলুন। ডাক্তার বলেন, আপনি কি পাগল? কারো অজান্তে তার সন্তান আমরা নষ্ট করতে পারি না, এটা আইনত অপরাধ। ডাক্তার, যে জিনিসের কোনো বৈধতা নেই তার কিসের পাপ? উদয়, আপনি নিজেও একজন ডাক্তার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তাছাড়া আপনার স্ত্রীকে আমরা সব রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ওনার শারীরিক কন্ডিশন অনেক খারাপ। এই মুহূর্তে এমন কিছু করলে তাকে বাঁচানো যাবে না। আপনি কি চান আপনার স্ত্রী মারা যাক? উদয় খুব নরম কণ্ঠে বলে, না ডাক্তার, অনুর যেন 1% কোনো ক্ষতি হয় না। অনুকে সেফ রেখেই বাচ্চাটাকে মারতে হবে। দরজার আড়াল থেকে এমন কথা শুনে চমকে যায় অনু। অনু ডাক্তারের রুমে প্রবেশ করে উদয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, নিজের সন্তানকে খুন করতে এত অভিনয়! তুমি কি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছো? ডাক্তারকে একগাদা মিথ্যা বলছো কেন? তুমি নিজে একজন ডাক্তার হয়ে একটা অনাগত সন্তানকে খুন করার কথা কিভাবে বলো? শোনো উদয়, আমি এই সন্তানের জন্ম দিব, তার জন্য আমাকে যত যুদ্ধ করতে হয় হোক, তবুও পৃথিবীতে আসবে। তোমার সাথে আর আমি থাকবো না। তুমি আমার সন্তানের জন্য রিস্কি। এখন আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। মনে রেখো, একদিন না একদিন তোমাকে আফসোস করতে হবে। তোমার সন্তানকে বাঁচাতে তুমি মরিয়া হয়ে উঠবে। সেদিন অনেক বেশি দেরি হয়ে যাবে, তোমার হাতে কিছুই থাকবে না। অনু পেটে হাত দিয়ে বলে, পুচকু, তুই ছেলে না মেয়ে আমি জানি না, তবে আমি জানি তুই আমার ভেতরে বেড়ে উঠছিস তুই। তবে তুই কষ্ট পাস না, তোর বাবা তোকে ভালোবাসে না তাতে কি, তোর মা তোকে ভালোবাসে পুচকু, কাঁদিস না। অনু রাগ করে হসপিটাল থেকে বেরিয়ে এলো। উদয় কেন এতটা বদলে গেল? কি এমন হয়েছিল যার জন্য সেই অনু পাগল উদয়ের আজ এত ঘৃণা? তাহলে কি তিহানি ঠিক? ছেলেরা মেয়েদের শরীর ভোগ করার পর আর চাহিদা পায় না? উদয়ও কি তাই? কিন্তু উদয় বারবার কেন তিহানের বাচ্চা করছে? এই সত্যতা যাচাই করতেই হবে। গতকাল রাতে উদয় এসে হঠাৎ অনুর সাথে ভালো ব্যবহার করছিল। অনু শুয়েছিল। উদয় এসে মাথায় হাত দিয়ে বলে, তোমার শরীর ঠিক লাগছে না, কাল আমার সাথে একবার হসপিটালে যাবে প্লিজ? অনু হঠাৎ উদয়ের কথা শুনে খুশিতে পাগল হয়ে যায়। অনু ভাবতেই পারেনি উদয় তাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে, কিন্তু উদয়ের মনে এমন কিছু ছিল অনু ভাবতেই পারেনি। অনু সেদিন রাগ করে ওর বান্ধবীর বাসায় চলে যায়, ফোনটাও সুইচ অফ করে রাখে। অনুর বান্ধবী শিয়া অনুকে দেখে চমকে যায়। কি রে অনু, তুই? হোয়াট ইজ সারপ্রাইজ? অনু ভেতরে প্রবেশ করে বলে, এই তো এলাম, অনেকদিন দেখি না তোকে, তাই। খুব ভালো করছিস। উদয় কই? যাক, শেষমেশ উদয়ের ভালোবাসাটা বুঝেছিস। উদয় তো পৃথিবীর সব থেকে
সুখী মানুষ এখন, কারণ সে তার অনুকে পেয়েছে। অনু শিয়ার দিকে তাকিয়ে বলে। উদয় আর উদয় নেই শিয়া। অনু দু চোখ অশ্রুসিক্ত হয়ে আছে। একটা সাহায্য করতে এসছি, তুই ছাড়া আমার কাছে কেউ নেই। এভাবে বলছিস কেন? কি হয়েছে সেটা বল আগে। তিহানের ব্যাপারে কিছু জানিস শিয়া? কোন ব্যাপার? উদয় আমাকে তিহানকে নিয়ে সন্দেহ করছে। অনু, তিহান আর উদয়ের একটা ব্যক্তিগত ঝামেলা ছিল, হয়তো সেটা রেশ ধরে উদয় সন্দেহ করেছে। কি ঝামেলা শিয়া? তিহান আর উদয় দুজনই তোকে পছন্দ করত, এটা নিয়ে ওদের মাঝে ঝামেলা হয়। একটা সময় তিহান উদয়কে বলে, আমরা আর নিজেদের মাঝে আর ঝামেলা না করি, দুজন দুজনের মতো অনুকে ভালোবাসার কথা প্রকাশ করব, কিন্তু কিন্তু কেউই অনুকে দুজনের ব্যাপারে কিছু বলবো না। আমি এতটুকু জানি, তোকে নিয়ে এতটুকু ঝামেলা হয়েছিল দুজনের মাঝে। অনু অবাক হয়ে গিয়ে সিয়াকে বলে। তিহান তো আমাকে বোনের মতো দেখে, এখনো বোন ডাকে, আমিও তাকে ভাই ডাকি। তিহান তো কখনো আমাকে প্রস্তাব দেয়নি। বলিস কি, তিহান তো ভীষণ পাগল ছিল তোর জন্য? এটা কিভাবে সম্ভব? তিহান তোকে কখনো প্রপোজই করেনি? না শিয়া, আমি আজই প্রথম জানলাম। তাছাড়া তিহান ভাই খুব ভালোভাবেই জানেন আমি উদয়কে ভালোবাসতাম। আমি একটা সময় উদয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই প্রেমটা খুব ভয়ানক ছিল। আমার সবকিছুর সাথেই উদয় মিশে গেছিল, আর সবকিছুর সাক্ষী তিহান ভাই ছিল। আমার প্রেম, আমার ভালোবাসা সবকিছু তিহান ভাইকে বলেছিলাম। তিহান ভাইয়ের সাথে আমার বরাবরই ভালো রিলেশন, সেটা প্রেমের নয়, বন্ধুত্বের। অনু, শিয়া, উদয়, তিহান সবাই স্কুলে একসাথেই পড়তো। তবে অনু উদয়ের একটু জুনিয়র ছিল। এক পাড়ায় বাড়ি হতে ছোটবেলা থেকে রাগ, অভিমান, খুনসুটি সব নিয়ে বড় হচ্ছিল ওরা। কিন্তু ভীষণ পাগলাম করতো অনুর জন্য। প্রথম অবস্থায় অনুর প্রেম ভালোবাসার অনুভূতি ছিল না উদয়ের প্রতি, কিন্তু পরবর্তীতে অনুর মনে ফিলিংস জাগে উদয়ের প্রতি। অনু ভালোবাসে উদয়কে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার আগেই উদয় অনু থেকে দূরে সরে যায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। উদয় ফোন দিয়ে অনুকে বলেছিল, অনু, কোনোদিন কি আমার হবি না? ভিডিও কলে অনু দেখেছিল উদয়ের কষ্ট ভরা মুখটা। উদয়ের দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। উদয় পাগলামি করছিল, ভীষণ পাগলামি। যে পাগলামি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল উদয়ের ভিতরের কষ্ট। অনু বারবার প্রশ্ন করছিল, উদয় প্লিজ এইভাবে কেঁদো না, আমাকে বলো তোমার কি হয়েছে। উদয় সেদিন কান্না ভেজা কণ্ঠে বলেছিল, অনু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না। আমি তোমার ভালোবাসার যোগ্য না। এই পাগলটাকে একবার ভালোবেসে দেখতে অনু। আমার যদি দুইটা হৃদয় থাকতো, দুইটাই তোমাকে দিয়ে দিতাম। জানি সম্ভব না, তবুও বলবো, একবার আসবে আমার জীবনে, একটা দিন আমাকে ভালোবাসবে, তাহলে ওই ভালোবাসার টুকু নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। কেন তুমি অন্যকে ভালোবাসলে অনু? এই উদয়কে কাচের মতো টুকরো টুকরো করে ফেললে। অনু উদয়কে বলেছিল, আমি আসছি উদয়, আজ তুমি জানবে এই অনু কাকে ভালোবাসে। অনু ফোনটা কেটে সেদিন আগে তিহানের সাথে দেখা করতে যায়। তিহানকে অনু জানিয়েছিল সে উদয়কে তার মনের কথা জানাতে চায়। অনু তিহানকে একটা চিরকুট দিয়েছিল উদয়কে দিতে। অনু সরাসরি উদয়কে ভালোবাসার কথা বলতে লজ্জা পাচ্ছিল। তিহানের কাছে থেকে সোজা উদয়দের বাসায় যায়, কারণ কাল বৈশাখী ঝড় শুরু হয়। সেই ঝড়ে অনুর বাসায় পৌঁছানোর কোনো উপায় ছিল না। উদয়ের বাড়িটাই কাছাকাছি ছিল। অনু উদয়ের বাসায় যাওয়ার পরেই ঘটে সেই অঘটন। সেদিনের পর থেকে উদয়ের পরিবর্তন। উদয় বারবার অনুর বাচ্চাকে তিহানের বাচ্চা বলে দাবি করছে। এর অ্যাকচুয়াল কোনো কারণ অনুর জানা নেই। নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলিত হওয়ার মতো লজ্জা, অপমান আর কোনো কিছুতেই নেই। ভালোবাসার মানুষের সেই ফসল না যায় মুছে ফেলা, না যায় কাউকে বলা। মাতৃত্ব প্রতিটা মেয়েকে ভিতর থেকে বাধা দেয় তার সন্তানের ক্ষতি করতে। উদয় একদিন সালেহা খালার কাছে একটা সাদা শাড়ি আর কাঠগোলাপের গাজরা পাঠিয়ে বলেছিল, জানি এটা অনু নিবে না, তবুও দিও, কোনোদিন যদি ভালো লাগে পরবে। সেদিন ছিল নববর্ষ। সেদিন অনু সত্যি শাড়িটা পরেছিল। শাড়ি পরে বাসার বাইরে বেরোলে উদয় অস্থির নয়নে দেখছিল অনুকে। অনুকে সাদা শাড়িতে এতটা স্নিগ্ধ লাগে সেটা উদয়ের জানা ছিল না। অনু উদয়ের সামনে এলে উদয়ের হাত পা কাঁপছিল। ভেতর থেকে এক ভয়, লজ্জা কাজ করছিল। উদয় কিছুই বলতে পারছিল না, শুধু বলেছিল, এত সুন্দর তোমাকে কাছ থেকেই প্রথমবার দেখলাম। একবার উদয়ের ভয়ানক জ্বর হয়েছিল, যে জ্বরে উদয়ের কোনো হুঁশ ছিল না। জ্বরের ঘরে শুধু অনু অনু করেছিল। অনু দেখতে এসে উদয়ের কপালে হাত রাখতেই উদয় বলেছিল, আমার এই অসুখ অনন্তকাল থেকে যাক, এই বাহানায় অন্তত তুমি কপালে হাত ছুঁয়ে দাও। এ অসুখ বারবার হোক আর তুমি বারবার স্পর্শ করো। কথা থেকে কি হয়ে গেল? ভালোবাসা থেকে বিচ্ছেদের পরিণত হলো। বিচ্ছেদ মানেই জীবন থেকে প্রিয় মানুষটার বিদায়। বিচ্ছেদের যন্ত্রণা বড় বেদনাদায়ক। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছে অনু।
শিয়ার বাসার নিচেই দুজন স্বামী স্ত্রী তাদের বিবিকে নিয়ে খেলা করছে। স্বামী তার স্ত্রীর হাত ধরে হাঁটছে। বাচ্চাটাকে পেয়ে ওর মা বাবার চোখে মুখে আনন্দের শেষ নেই। অনু নিজের পেটে হাত দিয়ে বলে, সোনা, তোর কি সত্যি কপাল এতটা খারাপ যে বাবার আদর পাবি না? চিন্তা করিস না, কত নবজাতকেরই তো জন্মের আগে বাবা থাকে না, তুইও তাই মনে করবি। এমন সময় শিয়া এসে বলে। অনু, তারপর বল কি অবস্থা? অনু শিয়াকে বলে, জানিস শিয়া, আমার কপালটা না খুব খারাপ, তবে এতটা খারাপ জানতাম না আমি। দেখ উদয় একটা সময় আমার জন্য পাগল ছিল, আর যখন আমি পাগল হলাম ও বদলে গেল আমাকে পাগল বানিয়ে। শিয়া বলে, হোয়াট, কেন? তুই কি জানিস না উদয় তোকে কতটা ভালোবাসে? ভালোবাসতো শিয়া, এখন আর বাসে না। ও চায় না আমি ওর সাথে থাকি। ও সব সময় বলে আমি যেন ওর জীবন থেকে চলে যাই। এই বাচ্চা উদয় চায় না শিয়া আমি চলে এসেছি। দেখ অনু, রিলেশনও রাগারাগি আছে, তাই বলে কি বিচ্ছেদ করতে আছে? উদয় ঠিকই তোকে নিতে আসবে, দেখিনিস? ও কখনোই আসবে না, কারণ ও বেঁচে গিয়েছে। ও আমাকে ঝামেলা মনে করে। এমন সময় বাইরের দরজায় কেউ কড়া নাড়ছিল। শিয়া দরজা খুলতেই অবাক হয়ে যায় উদয়কে দেখে। এ কি উদয়, তুমি? অনুকে ডাকো সিয়া, আমি ওকে নিতে এসছি। অনু, আমি জানি ও এখানেই আছে, আমি ওর লোকেশন দেখে এসছি। তুমি বসো, তোমার সাথে কথা আছে। না সিয়া, আমি বসবো না। উদয়, একটা কথা বলি, আমি তো সবই জানি তোমাদের। অনুকে প্লিজ কষ্ট দিও না, অনু তোমাকে খুব ভালোবাসে। সিয়া, তোমার কাছ থেকে মাই অন্তত মিথ্যা ডিজার্ভ করি না। অনু আমাকে কোনোদিন ভালোবাসিনি বা বলেওনি। বলার আগেই তো তুমি দূরত্ব শুরু করলে। অনুকে কষ্ট দিও না, এমনি অনেক কষ্টে আছে। সিয়া, অনু আমাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। অনুর দেওয়া আঘাত আমি ভুলবো না। আমার ভেতরের আমিটাকে কেউ কোনোদিন দেখেনি আর দেখতে পাবেও না। প্লিজ উদয়, কিছু মনের মাঝে না রেখে সবটা ক্লিয়ার করো, ঝামেলার কারণটা খুঁজে বের করো, দেখবি সব অশান্তি মিটে যাবে। সিয়া, সবকিছু কি মেটার মতো? প্লিজ বাদ দাও। এমন সময় অনু এসে বলে, কেন এসেছো? বাড়ি চলো অনু। কেন, আমাকে মেরে ফেলতে, নাকি রাস্তায় নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে মারতে চাও? অনু, তুমি ভাবলে কি করে আমি তোমার ক্ষতি করব? জানোয়ারের মতো বাসর ঘরে যে গায়ে হাত তুলতে পারে সে আর কি না করতে পারে। প্লিজ চলে যাও এখান থেকে, আমাকে শান্তি দাও। সরি, তোমার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, আর কখনো এমন হবে না। প্লিজ চলো, বাবা অনেক চিন্তা করছেন। ও বাবা চিন্তা করছেন তাই? শুধুমাত্র বাবার জন্য? তুমি ফিরে যাও উদয়, এই চরিত্রহীনের মুখ আর তোমার দেখতে হবে না। উদয় কোনো কথা না বলে অনুর হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। অনু ছোটাছুটি করার চেষ্টা করলে উদয় কোলে করে গাড়ির ভেতরে উঠায় অনুকে। তারপর গাড়ির দরজা লক করে দেয়। উদয় গাড়ি স্টার্ট দিয়ে গান চালিয়ে দেয়। ও মেঘ রে, ও মেঘ রে, তুই জানা উড়ে, আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ রে, তুই বলিস বন্ধু রে, আমি আজও ভালোবাসি যে তারে। গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছে উদয় অনু দুজনে। গানটা এই মুহূর্তে দুজন এটাই বোঝাচ্ছে যে কারো প্রতি কারো ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। উদয় অনু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, যেন কতদিন হয়ে গিয়েছে দুজন দুজনাকে দেখে না। উদয়ের চাহনির মাঝে এটা স্পষ্ট, অনুর জন্য উদয়ের কষ্ট হচ্ছে, কিন্তু উদয়ের মনে চাপা কষ্ট লুকিয়ে আছে, যার জন্য উদয় তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না। গাড়ির মাঝে অনু ঢলে পড়ে উদয়ের কাঁধে। উদয় অনুকে বলছে, সোজা হয়ে বসো অনু, এভাবে কাঁধের উপর থাকলে আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। উদয় অনুর মাথা সোজা করে দিল, কিন্তু অনু আবার ঢলে পড়ল। উদয় খেয়াল করলো অনু চোখ বন্ধ করে আছে। উদয় প্রথমে ভেবেছে অনু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ডাকাডাকির পরেও যখন অনুর জ্ঞান ফিরেনি তখন উদয় ভয় পেয়ে যায়। উদয় সাথে সাথে গাড়ি থামিয়ে অনুর মুখ ধরে ডাকাডাকি করে, কিন্তু অনুর কোনো হুঁশ নেই। উদয় দেখলো অনু সেন্সলেস হয়ে আছে। উদয় মাথায় হাত দিয়ে চুল উজিয়ে দিতে দিতে বলে, ও মাই গড, অনু সেন্সলেস হয়ে গিয়েছে। অনুর যদি কিছু হয় তার জন্য একমাত্র দায়ী আমি থাকবো। উদয় অনুকে ডাকাডাকি করে, মুখে পানির সেটা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। উদয় ভয় পেয়ে যায়। এই ভয় অনুকে হারানোর ভয়। উদয় অনুর দুই গালে দু হাত দিয়ে বলে, অনু, আমি আর কখনো এমন আচরণ করব না। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এমন করেছি, কিন্তু আমি খেয়াল করিনি এতে তোমার ক্ষতি হতে পারে। তোমার পেটের বাচ্চার বাবা যেই হোক, মা তো তুমি। তোমার খুশির জন্য আমি এটা মেনে নিব। প্লিজ সুস্থ হয়ে যাও। সেন্সলেস অনু পড়ে আছে উদয়ের কাঁধে মাথা দিয়ে। উদয়ের কথা অনুর কানে পৌঁছালেও তার উত্তর দেওয়ার শক্তি হয়তো অনুর ছিল না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না?
যাকে ভালোবাসা হয়, হাজারটা রাগ অভিমান হলেও তার কিছু হলে মনটা বিচলিত হয়ে পড়ে। অনু যদি দেখতো উদয়ের চোখে মুখে তার জন্য এত দুশ্চিন্তা, তাহলে হয়তো অনুর সাথে সাথে সেন্স ফিরে পেত। উদয় নিজেও একজন ডাক্তার, অনুর পালস ধরে বুঝতে পারে খুবই নর্মাল। অনুর শরীর প্রচন্ড দুর্বল। গাড়িতে থাকা পানির বোতল থেকে চোখে মুখে পানি সেটা দিলেও সেন্স আসে না অনুর। অচেতন অবস্থায় কিছু একটা বলছে অনু। উদয়ের শার্টের কলার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে অনু। অনু কিছু একটা বলছে, উদয় শোনার জন্য অনুর মুখের কাছে কান নিয়ে ঝুঁকে যায়। উদয়, আমাকে ছেড়ে যেও না। আমি কি ভুল করেছি উদয়? কেন আমাকে তুমি কষ্ট দাও? তুমি তো সত্যিই বদলে গিয়েছো। তোমার অনু কি এতটা খারাপ যাকে আর ভালোবাসা যায় না? উদয়, আমি কখনো মিথ্যা বলিনি জীবনে। আমাকে একটা বার বিশ্বাস করো, এই বাচ্চা তোমার। তোমার অনু কোনো পাপের চিহ্ন বহন করতে পারে না উদয়। তোমার অনু কোনো ভুল করেনি উদয়। তোমার বাচ্চাকে মেরো না উদয়, ও তোমার সন্তান। ওর বাবাইকে খুব ভালোবাসে। আমার পেটে কান পেতে শোনো, ও তোমাকে ডাকছে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বুজে পড়ে আছে অনু। নিজের অজান্তে কি পক পক করে চলতেছে। উদয়ের চোখে পানি জমেছে। সে অনুকে কখনো এভাবে দেখতে চায়নি। অনুর মুখটা নিষ্পাপ লাগছে দেখতে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে ভাবছে, এই ইনোসেন্ট মুখটা কিভাবে কোনো ভুল করতে পারে? তাছাড়া একটা অচেতন মেয়ে কিভাবে মিথ্যা বলতে পারে? অনু যে এখন নিজের কন্ট্রোলে নেই সেটা বুঝতে পারছে উদয়। অচেতন ভাবে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। উদয় অনুর পেটে কান দিয়ে শুনতে পায় তার বাচ্চার রেসপন্স। পেটের ভেতরে যে আছে তার উপস্থিতি স্পষ্ট বুঝতে পারছে উদয়। কেমন যেন উদয়ের কানে এমন একটা সাউন্ড এলো। বাবাই, মামাকে আর কষ্ট দিও না। মামা তো আমার জন্য কষ্ট সহ্য করতে। বাবাই, আমি কি ভুল করেছি? আমাকে তুমি একটু ভালোবাসো না? আমার সাথে যাদের জন্ম হবে তাদের বাবাইরা তাদের মাম্মাকে খুব যত্ন করলে তারা পৃথিবীতে আসতে পারে সুস্থভাবে। বাবাই, সব দোষই তো আমার, তাই আমাকে তুমি ভালোবাসো না। আমাকে মেরে ফেলো, তবু মাম্মাকে ভালোবাসো। হঠাৎ যেন উদয় অন্য জগতে চলে গিয়েছিল। এগুলা কি শুনলো সে? এই কথাগুলো যেন উদয়কে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে। হয়তো উদয়ের কল্পনা তাকে এই কথাগুলো বলেছে। উদয় অনুকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। উদয়ের মা বাবা এমন দৃশ্য দেখে খুশিতে আত্মহারা। তারা এটাই চাচ্ছিল তাদের ছেলে যেন আগের মতো আবার স্বাভাবিক হয়ে যায়। উদয়ের বাবা মা খুশি হলেও কিছুটা চিন্তিত। অনুকে কুলে তুলে নেওয়ার কারণই বা কি? উনি কি তাহলে অসুস্থ? এমন সময় উদয় একজন গাইনি ডাক্তারকে তার বাড়িতে আসতে বলে। উদয়ের ফোন পেয়ে ডাক্তারও চলে আসে। ডাক্তার আসতে দেখে উদয়ের মা বাবা শিওর অনুর কিছু হয়েছে। তখন তারা উদয়ের রুমে যায়। অনুকে এইভাবে পড়ে থাকতে দেখে বলে, বাবা উদয়, অনু মায়ের কি হয়েছে? উদয় বিষণ্ণ মন নিয়ে বলে, মা বাবা দেখো, অনুর সেন্স আসছে না। ও এভাবে পড়ে আছে কেন? অনেক টাইম তো হয়ে গিয়েছে। ডাক্তারবাবু অনুকে চেক করে বলেন, উদয়, তুমি নিজেও একজন ডাক্তার। তোমার সিনিয়র ডাক্তার হিসেবে পরামর্শ দিব, তোমার ওয়াইফকে একটু কেয়ারফুলি রাখো। ওর শরীর কিন্তু অনেক খারাপ, মানসিক চাপে আছে সে। আপনি ওর হাজবেন্ড, ও কি নিয়ে মানসিক চিন্তায় আছে খুঁজে বের করুন। ওনাকে এখন হাসি খুশি রাখুন। ওনার মাঝে যেন ডিপ্রেশন জিনিসটা না থাকে, তাহলে মা বাচ্চা উভয়ের জন্য ক্ষতির কারণ হবে। এমন সময় অনুর সেন্স ফিরে আসে। ডাক্তার অনুকে বলে, মিসেস উদয়, কিসের এত দুশ্চিন্তা? যার উদয়ের মতো হাজবেন্ড আছে তার এত চিন্তা থাকার কথা নয়। উদয় সব পেশেন্টদের মানসিক সাপোর্ট যেভাবে দেই, রোগীর ওষুধ না খেলে উদয়ের সাথে কথা বলে সুস্থ হয়ে যায়। আর সেখানে আপনি এতটা চিন্তিত কেন? এখন থেকে রেস্টে থাকো, কোনো চিন্তা নেই। ডাক্তার বেরিয়ে গেলে উদয়ের বাবা বলে, উদয়, তুমি নিশ্চয়ই মেয়েটার গায়ে হাত তুলেছ, না হলে তো এমনটা হবার কথা নয়। তোমার জন্য মেয়েটা এখন লাইফ রিস্ক। এই জন্যই ডাক্তারি পড়িয়েছিলাম, তোমাকে সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখার জন্য। আর নিজের একমাত্র স্ত্রীকে মানসিক প্রেসার দাও? বলো, কি করেছো অনুর সাথে? উদয় কি বলবে বুঝতে পারছে না। উদয় জানে সে অনুকে কি মারাত্মক প্রেশারটাই না দিয়েছে, কিন্তু বাবাকে সেটা কিভাবে বলবে। উদয় তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে বলে, তুমি বলো অনু, আমি কি করেছি? বলেই মাথা নিচু করে থাকে উদয়। অনু বলে, বাবা, আজ উদয় কিছুই করেনি। ও আমাকে অসুস্থ দেখে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমার বান্ধবী শিয়ার বাসায় রেখে এসেছিল। আসলে অনেকদিন শিয়াকে দেখি না, তাই সেখান থেকে দুজনে বাইরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি। এখানে উদয়ের কোনো দোষ নেই বাবা। উদয় মুখে যাই বলুক, আমার কেয়ার করে। অনুর কথা শুনে অবাক হয়ে যায় উদয়ের মা বাবা। তাদের ছেলেটা এভাবে আবার ভালো হয়ে গিয়েছে। ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে উদয়ের বাবা বলে, তোকে বুকে নিলে যেমন শান্তি লাগে, তেমন তোর সন্তানেরও ভালো লাগবে তুই তাকে বুকে নিলে। জানিস উদয়, ছোটবেলায়
তোর মা বকলে তুই ছুটে এসে আমার কাছে লুকাতি, আর আমি তোর মাকে বকে দিতাম। মা বাবা হলো সন্তানের জন্য সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। উদয়ের মুখে কোনো কথা নেই, কারণ উদয় জানে সে আজ পৃথিবীর সব থেকে নিম্ন কাজটা করেছে। বাচ্চা যারই হোক, এভাবে তাকে নষ্ট করা উচিত নয়। বাচ্চার মায়ের অনুমতি ছাড়া তার সন্তানের প্রতি করার অধিকার কারোরও নেই। উদয় ভাবতেও পারেনি অনু আজ মিথ্যা বলবে। এতটা অত্যাচারের পরেও অনু উদয়কে এতটা সম্মান কিভাবে দেখালো। রান্নাঘরে সালাইয়া খালা সব খাবারগুলো ফ্রিজে না রেখে উদয়ের মা বাবার রুমে রেখে দিল। উদয়ের মা বলে, কি ব্যাপার সালেহা, খাবারগুলো ফ্রিজে না রেখে আমাদের রুমে রাখছো যে? এগুলা তো নষ্ট হয়ে যাবে। আপা শুনেন, উদয় বাবা আর অনুর মায়ের সম্পর্ক ভালো করতে আমাদের ওদের সাথে গেম খেলতে হবে। ওরা শিওর বাইরে থেকে খেয়ে আসেনি। উদয় বাবা নিশ্চয়ই রান্নাঘরে খাবার নিতে আসবে, আর এসে যখন দেখবে খাবার নেই, নিজে রান্না করে খাবে। অনু যে বললো খেয়ে আসছে। আরে আপা, অনুর কথা রাখেন তো, ও মিথ্যা বলেছে। উদয়কে অনেক ভালোবাসে তো, তাই অনু চায়নি উদয়কে কষ্ট দিতে। উদয় সত্যি আসবে তো রান্নাঘরে? আসবে আসবে। উদয় বারান্দার চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে আর অনুর কথা ভেবে চলেছে। এমন সময়ে ভিতর থেকে অনুর কাশির আওয়াজ আসে। উদয় সিগারেট হাতে অবস্থায় রুমে প্রবেশ করে দেখে সিগারেটের ধোঁয়াতে অনু কাশছে। উদয় দ্রুত সিগারেটটা মুঠো করে আগুন নেভানোর চেষ্টা করে। গম্ভীর মুখ নিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, সমস্যার কথা মুখে বললেই তো সিগারেটটা ফেলে দিতাম, এভাবে কষ্ট পাওয়ার কি আছে শুনি? ধোঁয়া সামলাতে গিয়ে যে সিগারেটের আগুনে উদয়ের হাতের তালু পুড়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই উদয়ের। হঠাৎ উদয় উ করে উঠে আর হাত থেকে সিগারেটটা পড়ে যায়। অনু খেয়াল করে দেখে সিগারেটের আগুন নিভেছে ঠিকই, কিন্তু উদয়ের হাত জ্বলছে। জ্বলন্ত সিগারেটে উদয়ের পুড়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে অনু। উদয় হালকা ও আ করছে ব্যথায়, কিন্তু অনুকে বুঝতে দিচ্ছে না কিছুই। অনু বলে, উদয় ব্যথা পেয়েছো? এভাবে হাতটা পোড়ালে কেন? নিচে ফেলে দিলেই তো পারতে। মন এত বেশি পড়ছে হাতের এই পোড়া, আমার একটু অনুভব হচ্ছে না। বাইরের পোড়ার গুরুত্ব মানুষ যতটা দেয়, অতটা যদি ভেতর পোড়ার জন্য গুরুত্ব দিত, তাহলে জ্বলা পোড়ার যন্ত্রণা কেউ সহ্য করতো না। কেন মিথ্যা বলছো উদয়? তোমার হাতে তো ব্যথা করছে। মিথ্যা বলা তো তোমার থেকে শিখলাম অনু। আমার থেকে কিভাবে? ভেবে দেখলে অনেক কিছুই বুঝবে। একটু তো বলো। না খেয়ে দিব্যি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে দিলে যে তুমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসছো। এই ডাহা মিথ্যাটা না বললে তো মা ঠিকই খাবার দিয়ে যেত। আমি তো খারাপ মানুষ, আমার জন্য কেন এই এত মিথ্যা বলতে হবে? মিথ্যা বলে আমাকে আরো ছোট করলে। তখন তো সিচুয়েশন, তাই বলেছি। আমি চাই না মা বাবার কাছে কোনো কথা শোনো আমাকে নিয়ে। আমাকে নিয়েও তুমি ভাবো অনু? খুব অবাক লাগলো। যাই হোক, তোমাকে এখন খেতে হবে। বসো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি। বলেই উদয় রান্নাঘরে চলে গেল খাবার আনতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজ রান্নাঘরে কোনো খাবার নেই, ফ্রিজও খালি। উদয় কপালে হাত চালাতে চালাতে উদয় বলে, ও গড, এখন আমি কি করব? কোথাও কোনো খাবার নেই। অনু আজ সকাল থেকে না খাওয়া, ওকে তো যেভাবেই হোক খাবার খাওয়াতে হবে। টেনশনে উদয় কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে কোনো উপায় নেই অনুকে খাওয়ানোর, একমাত্র রান্না ছাড়া কোনো অপশন নেই। উদয় বাধ্য হয়ে ঘরে এসে অনুকে জানায় রান্নাঘরে কোনো খাবার নেই। অনু বলে, খাবার লাগবে না, তুমি কিছু একটা খেয়ে ঘুমিয়ে যাও। ড্যামেট, আমার জন্য না, তোমার জন্য খাবার খুঁজছি। এখন রান্না করা ছাড়া কোনো উপায় নেই। অনু, আমি তো কোনো রান্না জানি না, তোমাকে কি খাওয়াই বলো তো? সহজ কোনো রেসিপি বলো। একটা রাত তো না খেলে কিছুই হবে না। উদয় তাকিয়ে আছে অনুর পেটের দিকে। অনু উদয়ের দিকে তাকিয়ে দেখে উদয়ের চোখ অনুর পেটের দিকে। অনু ভ্রু কুঁচকে উদয়ের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? উদয় অনুর পেটের বেবিকে উদ্দেশ্য করে বলে, তোমার খাওয়ার সাথে ওনার খাওয়ার সম্পর্ক। তোমার না খেলে চলবে, কিন্তু তোমার ভিতরে যে আছে সে তো নিতান্তই ছোট, তার তো না খেলে চলবে না। অনু অবাক হয়ে যায়। উদয় তার বেবির জন্য চিন্তা করছে। অনু ভাবতেই পারেনি উদয় কখনো তার বেবিকে নিয়ে ভাববে। উদয় বলে, বাইরে থেকে খাবার অর্ডার দিব, আইসক্রিম, ফুচকা, চটপটি, বার্গার। কি খাবে? না না, এগুলোর কিছুই খাবো না। এইসব দেখলে গা গোলায় আমার। আমি ইলিশ মাছ ভাজি আর পান্তা খেতে ইচ্ছে করছে। এই রাতে পান্তা কোথায় পাবো? তার জন্য তো ভাত রান্না করে নিম্নে 3-4 ঘন্টা ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওসব পরে দেখা যাবে। এদিকে অনুর ক্ষুধাও লেগেছে, কি করবে?
আবার পান্তা ইলিশ খাওয়ার জন্য অস্থির লাগছে। উদয় অনুকে বলে, আমার সাথে একটু রান্নাঘরে চলো। কেন? চলোই না আগে, তারপর বলছি। অনু উদয়ের সাথে রান্নাঘরে গেল। উদয় ফ্রিজ খুলে বলে, আমি কিছুই রান্না পারি না, কিভাবে রান্না করে আমায় হেল্প করো। আপাতত নুডলস রান্না করে দিচ্ছি, খেতে লাগো। অনু অবাক হয়ে তাকিয়ে আছে উদয়ের দিকে। অনুর অসুস্থ হওয়ার পর থেকেই উদয় খানিকটা সেন্স হয়ে গিয়েছে। উদয় পানি গরম করে ডিম ভেঙে দিয়ে মরিচ পেঁয়াজ তেল দিয়ে নুডলস ছেড়ে দিয়ে স্যুপ আকারে নুডলস রান্না করে দিল। অনু রান্নাঘরে একটা টুল নিয়ে বসে আছে। উদয় বলে, খেতে বৃষ্টি হবে জানি, তাও খেয়ে নাও কষ্ট করে। বাহ, ইয়াম্মি, অনেক টেস্টি হয়েছে। উদয় সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এত জঘন্য খাবার খেয়ে পাম দিচ্ছে। বাধ্য হয়ে উদয়ের এই পাম হজম করতে হচ্ছে। উদয় মাছ মাংস বের করলে অনু বলে, উদয়, মাছ মাংস আমার গা গোলায়, এগুলো খেতে পারি না। আলু ভর্তা আর ভাত রান্না করো। সিরিয়াসলি এখন আলু ভর্তা খাবে? শরীর ঠিক হবে কিভাবে? তোমার পণ্ডিত শ্বশুর মশাই সব দোষ আমার দিবে। ওনার কাজই আমার দোষ ত্রুটি খুঁজে বের করা। তার বৌমার কোনো দোষই নেই, তাই না? বলবে আমি আলু ভর্তা খেতে জোর করেছি। এত দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। এই অবস্থায় যা খেতে মন চায় তাই খাওয়াতে হয়। পেয়েছে এক অজুহাত, এই বাহানায় যা তা বলছে। আচ্ছা আচ্ছা, কিভাবে চাল ধুতে হবে? চাল নাও, নিয়ে ভালোভাবে পানিতে দিয়ে ধুয়ে নাও। তারপর? প্রেসার কুকারে দাও, দ্রুত হয়ে যাবে। আর পানি কম করে দাও। অনুর কথা মতো প্রেসার কুকারে দিয়ে 10 মিনিটের মানে ভাত রান্না করে ভর্তা করে অনুকে খাওয়ালেও উদয়, সাথে উদয়ও খেয়ে নিল। গরম ভাত আর আলু ভর্তার মতো টেস্টি খাবার অনুর কাছে আর দ্বিতীয়টি নেই। রুমে গিয়ে উদয় ফ্লোরে একটা চাদর নিয়ে শুয়ে পড়লো। রুমের লাইট অফ করে অনু বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ উদয় মাঝরাতে দেখে তার কোলের মাঝে কিছু একটা। উদয় দেখলো তার কোলের মাঝে অনু শুয়ে আছে। উদয় তো রীতিমতো অবাক হয়ে যায়, অনু এখানে কিভাবে এলো। উদয়ের বুকে মাথা দিয়ে উদয়কে খুব শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল অনু। এমন একটা অবস্থা, উদয় চাইলেও অনুকে নিজের থেকে সরাতে পারছে না। গোলাপি রঙের ডিম লাইটের আলোতে অনুর মুখটা যেন আরো সুন্দর লাগছে। অনু ঘুমালে যেন একদমই একটা বাচ্চা লাগে অনুকে। ভোর সকালে উদয় রোজ জগিং করে, আজও তার ব্যতিক্রম হয়নি। উদয় ভোরে ঘুম ভাঙতেই দেখে বুকের সাথে লিপটে আছে অনু। চুলগুলো মুখের উপর পড়েছে। উদয় অনুর চুলগুলো সরিয়ে দিয়ে অনুকে কোলে তুলে বিছানায় তুলে ঠিকভাবে শুয়ে দেয়। গায়ে একটা চাদরও টেনে দেয়। অনুরও ঘুম ভেঙে গিয়েছে। অনু সকালে বাগানে গিয়েছে রিল্যাক্স আর মন ফ্রেশের জন্য। কারণ উদয়ের বাগানে হাজারো ফুলের গাছ আছে, যা দেখলে মুগ্ধতা আসবেই। অনু বাগানে প্রবেশ করে দেখে উদয় ট্রাউজার পরা, একটা স্যান্ডি গঞ্জি পরা, সাদা রঙের, পায়ে জগিং এর জুতা। জগিং এর সাথে উদয়ের লম্বা চুলগুলো কপালে উঠেছে, নামছে মাঝে মাঝে। উদয় কপালের চুলগুলো কপাল থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে। ঘেমে পুরা শরীর ভিজে গিয়েছে। কপাল, নাক, মুখ ঘামের ফোঁটায় ভিজে গিয়েছে। মাঝে মাঝে উদয় টাওয়াল দিয়ে ঘাম মুছছে। হঠাৎ উদয়ের খেয়াল হয় অনু বাগানে ফুলের সাথে গল্প করছে। অনু ফুল দেখতে দেখতে অন্যদিকে চলে যায়। এমন সময় উদয়ের ফোনে ফোন আসে। কিরে শালা, কই তুই? আমার বাপের ভিটেতেই আছি। ভিটেতে নাকি বিছানাতেই আছিস? এখন বিছানাতে থাকি আমি, কখনো জীবনে শুনেছিস? হ্যাঁ, এই জন্যই তো ফোন দিলাম। বিয়ের পর কতটুকু পরিবর্তন হয়েছিস? রুম থেকে বেরোচ্ছিস কিনা? কেন, বিয়ে করলে কি রুমে পৌঁতে যেতে হয় নাকি? না, নতুন বিয়ে করলে তো 7-1 মাসের আগে রুম থেকে বেরোনোর কথা না। তা ফুলসজ্জা কেমন হচ্ছে ভাই? ড্যামেট ইওর ফুলসজ্জা। বুঝছি, এখন তো কিছু বলবা না। বউ পাশে নাকি? বউ নিশ্চয়ই ফোন রাখতে বলছে। সব কিছুতেই বউ টানা হচ্ছে কি জন্য শুনি? আমার বউ ওরকম নয়। এখনই বউর উপর এত দরদ? বউ বলে কথা, 7 জন্মের সম্পর্ক বুঝিসই তো। বউ কেমন দেখতে হয়েছে? আমার বউ পরীর মতো সুন্দর। আর কি তখন থেকে বউ বউ করছিস? জগিং করছি, ফোন রাখ। বলেই উদয় ফোনটা কেটে দিল। সকাল 8টা বাজতেই উদয়ের মা আর সালেহা খালা 1 প্লেট পান্তা আর সাথে ডিম ভর্তি ইলিশ ভাজি কয়েক পিস হাজির করলো। অনু দেখেই খুব খুশি। এগুলো কোথায় পেলো জানতে চাইলে উদয়ের মা বলে, কাল রাতেই উদয় মাছের দোকানে অর্ডার করে রেখেছিল, তারা দিয়ে গিয়েছে। অনু ভাবতেই পারেনি উদয় এমন সারপ্রাইজ দিবে। উদয়ের মা বলে, অনুমা, একটা কথা বলি, তুই আস্তে আস্তে এটা জানার চেষ্টা কর উদয়ের এই রাগের কারণটা কি। উদয়ের তোর প্রতি এখনো সমান ভালোবাসা আছে, শুধুমাত্র কোনো অজানা রাগে উদয় এমন করছে। তুই এটা খুঁজে বের কর, কিসের এত ঘেন্না। আপনি ঠিক বলেছেন মা, আমাকে এটা খুঁজে বের করতেই হবে।
উদয়ের কাজিন হঠাৎ উদয়ের বাড়িতে বেড়াতে আসে। সে উদয় আর অনুর ব্যাপারে সবটা জানে। উদয়কে বলে, অনুর প্রতি রাগ কমেছে? রাগ ঘৃণা কিছুই কমেনি, কিন্তু ওর অসুস্থতা আমি সহ্য করতে পারি না। ও অসুস্থ থাকলে আমার নিজের ভেতরে এক ভীষণ যন্ত্রণা হয়। আমি অনুকে ভালো দেখতে চাই। বিয়ের 2 মাস কেটে গিয়েছে, উদয় অনুর সম্পর্ক আজও ঠিক হয়নি। উদয়ের অপছন্দ আর ঘৃণা নিয়ে অনু পড়ে আছে উদয়ের বাড়িতে। বর্তমান অনুর বেস্ট ফ্রেন্ড উদয়ের কাজিন ইফা অনেকদিন হয়েছে উদয়দের বাড়িতে এসেছে। ইফাকে পেয়ে অনু একজন সঙ্গী পেয়েছে। উদয় আর অনুর সব ঘটনা অনু ইফার সাথে শেয়ার করত। ইফা অনুর কাছে জানতে চায় তাদের ভুল বোঝাবুঝি কি নিয়ে। অনু একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলে, ইফা, আমি নিজেও জানি না, শুধু এইটুকু জানি উদয় আমার কাছে কল দিয়ে কেঁদেছিল। আমি ওর কান্না দেখে ওকে আমার মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার না বলা কথা আমি জানাতে পারিনি। উদয়ের খুব ইচ্ছা ছিল আমার মুখে ভালোবাসি কথাটা শুনবে, কিন্তু উদয় সেটা পারেনি। তার আগেই সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। আমার মনে হয় তোমার উদয়কে ছেড়ে চলে যাওয়া উচিত অনু। শুধু এই অশান্তির জীবন কেন ভোগ করছো? আর কেনই বা পড়ে আছো? উদয়ের বাচ্চার জন্য কেন এত কষ্ট করছো? তার একটাই কারণ, আমি উদয়কে ভালোবাসি। কোনোদিন গেলেও আমি উদয়কে জানিয়ে দেব যে অনু তাকে ভালোবাসতো। হঠাৎ অনু সিঁড়ি থেকে পড়ে যায়। গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ে। সাথে সাথে মারাত্মক পেটে পেইন শুরু হয়। ইফা দ্রুত এসে অনুকে ধরে। ইফা অনুকে দেখে বিচলিত হয়ে পড়ে। অনুকে খুব কষ্টে উঠায় আর চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাকে। ইফার চেঁচাচেঁচিতে উদয় এর মা বাবা দ্রুত এসে দেখে অনু ব্যথায় ছটফট করছে। অনুকে সবাই ধরে একটা চেয়ারে বসিয়ে দেয় আর অনুর কাছে জানতে চায় সে পড়ে গেল কিভাবে। তখন অনু বলে, জানি না, হঠাৎ পা পিছলে গিয়েছে। অনুর পা খানিকটা ফুলে মুচকে গিয়েছে। অনু পা বাড়াতে পারছে না। হঠাৎ অনুর মা বলে, এ কি, সিঁড়িতে এত তেল কেন? অনু তো এই সিঁড়িতেই পিছলে পড়ে গিয়েছে। তাই তো, সিঁড়িতে এত তেল কিভাবে এলো? সালেহা খালা ফেলেনি তো? ও আজ কাজেই আসেনি, তাহলে তেল কিভাবে এসেছে? ইফা দেখে তেলের ফুটোগুলো উদয়ের রুমের দিকে গিয়েছে। ইফা উদয়ের আম্মুকে বলে, দেখুন তো মামি, তেলের ফোঁটাগুলো কোন দিক থেকে এসেছে? আমার মনে হচ্ছে এটা উদয়ের রুমের দিক থেকে এসেছে। উদয়ের মা আস্তে আস্তে গিয়ে দেখে উদয় মাথায় তেল লাগিয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিয়েছে। উদয়ের মা বলেন, কি ব্যাপার, তুমি আজ তেল লাগিয়েছো হঠাৎ? মাথায় খুব পেইন হচ্ছিল তাই। মাথায় পেইন তো হবেই, সারাদিন এসব হাবিজাবি চিন্তা করলে মাথায় পেইন হবে না তো কি অন্য কিছু হবে? উদয়ের মা মনে করেছেন উদয়েরই কাজ এটা। উদয় ইচ্ছা করে ফেলেছে তেল যাতে অনু পড়ে যায় আর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। উদয়ের মা বলে, এখন তুমি খুশি তো? তোমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে? এতদিন মুখোশ পরে ভালো হওয়ার নাটক করেছিলে। উদয় রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। সে কেন এটা চাইবে যে অনুর বাচ্চা নষ্ট হয়ে যাক? একটা সময় চেয়েছিল বাচ্চাটার না হোক। এখনো উদয় অসন্তুষ্ট নয়, কিন্তু এই মুহূর্তে সে চায় না সে অনুর বাচ্চাটা নষ্ট হয়ে যাক। উদয় অবাক হয়ে প্রশ্ন করে, এগুলো কি বলছো? অনুর বাচ্চা নষ্ট এসবের মানে কি? মানে কি আমাকে নতুন করে বোঝাতে হবে উদয়? মাথায় তেল লাগিয়ে সে তেল সিঁড়িতে ফেলে রেখেছো যাতে অনু সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে তেলের ওপর পা দিয়ে পড়ে যায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তাই না? তুমি কি ভাবছো কেউ কিছু বুঝবে না? আজ সালেহা বাড়িতে আসেনি, আর এদিক দিয়ে তেল নিয়ে কে যাবে? এ বাড়িতে যেখানে সেখানে তেল কে ফেলবে? এ বাড়িতে অনুর আলাদা কোনো শত্রু নেই তুমি ছাড়া। কি বলো মা? অনু পড়ে গিয়েছে, ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? ওর কি হয়েছে না হয়েছে সে বিষয়ে তোমাকে জানতে হবে না। আমি এখনই ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, সেটাই ভালো হবে। উদয় মায়ের কথা পাত্তা না দিয়ে দ্রুত অনুর কাছে ছুটে আসে। অনু পেট ধরে ব্যথায় ছটফট করছে। উদয় ব্যস্ত হয়ে বলে, অনু, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? কিভাবে পড়লে? উদয় আমার পেটে এমনিতেই ব্যথা করে প্রায় সময়, জানি না কেন। উদয়, সিঁড়িতে কি তুমি এই তেলটা ফেলেছো? বিশ্বাস করো অনু, সরি, আমাকে বিশ্বাস করার কোনো কারণ তোমার কাছে নেই জানি, তবু বলবো আমি এই কাজ করিনি অনু। আর আমি তো জানি তুমি পড়ে গেলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তোমার ক্ষতি হতে পারে এমন কাজ আমি কখনো করব না। আমি জানি আমার কথা বিশ্বাস করার মতো কোনো কারণ তোমার কাছে নেই, কারণ আমি এর আগে অনেকবার তোমার বাচ্চা নিয়ে তোমাকে অনেক কিছু বলেছি। কিন্তু বিশ্বাস করো, এখন আর আমি চাই না যে তোমার বাচ্চাটার কিছু হোক।
অনু কোনো কথা না বলে উদয়ের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা অনু বুঝতে পারছে উদয়ের কথার মাঝে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই। অনু উদয়কে বলে, আমি জানি উদয় এই কাজ তোমার নয়, আমি তোমাকে বিশ্বাস করি। উদয় তুমি কি সত্যি অনুর মুখে বিশ্বাস কথাটা শুনে উদয় যেন মানসিক তৃপ্তি পেল, কিন্তু উদয়ের মনে এই প্রশ্ন থেকেই গেল, এই তেল এখানে কিভাবে এলো? উদয় তো তেল নিয়ে সিঁড়িতে যায়নি, তেলটা কিভাবে এলো? অনু উদয়কে বিশ্বাস করলেও বাড়ির কেউ বিশ্বাস করেনি, তাদের ধারণা এ কাজ উদয়েরই। পরের দিন সন্ধ্যায় ইফা অনুকে বলে, উদয় বাগানে কাঁদছে অনু, ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে। উদয় আমাকে বলেছে ওর তোমার জন্য খুব কষ্ট হচ্ছে, যাও অনু বাগানে যাও। অনু বাগানে গিয়ে দেখে উদয় পিছন থেকে ঘুরে দাঁড়িয়ে আছে। অনু উদয়কে বলে, তোমার ভুল বুঝতে পেরেছো? আমি জানতাম একদিন না একদিন তোমার ভুল তুমি বুঝতে পারবে। এ বাচ্চা তোমার, আর আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখো না। অনু উদয়ের ঘাড়ে হাত দিতেই অবাক হয়ে যায়, এটা উদয় নয়, তিহান। অনু তিহানকে বলে, এই কি তিহান ভাই, আপনি এখানে? এই সন্ধ্যাবেলা আপনি এখানে কি করছেন? তোমাকে খুব মিস করছিলাম অনু, অনেকদিন দেখি না তোমাকে, ফোনটাও তো রিসিভ করো না। দেখুন তিহান ভাই, প্লিজ এখান থেকে যান। উদয় দেখলে আমাকে ভুল বুঝবে, উদয় আমাকে আর সহ্য করতে পারবে না। এমনিতেই উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। এমন সময় পিছন থেকে উদয় হাতে ক্লাব দিয়ে বলে, অস্থির সিন অনু, অসাধারণ। এটাই হলো আসল অনু, আর আমার সাথে থাকে অভিনয় করা অনু। উদয় তিহানের কলার ধরে কয়েকটা ঘুষি দিয়ে বলে, তোর এখানে কি কি চাস? তোর এই বাচ্চা চাস? অনুকে নিয়ে বের হও আমার বাসা থেকে। ওই চরিত্রহীনাকে কি জন্য আমার বাসায় রেখেছিস? টাকার জন্য? কত টাকা বল? কত টাকা হাসিলের উদ্দেশ্যে এই কাজ করেছিস? কত টাকা হলে আমাকে মুক্তি দিবি এই যন্ত্রণা থেকে? অনু কাঁদো কাঁদো গলায় বলে, উদয় বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি এখানে তুমি ভেবে এসেছি, আমি জানতাম যে এখানে তুমি আছো। তিহান ভাই কিভাবে এলো আমি জানি না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। বেরিয়ে যা তিহানের সাথে। তোকে কে বলেছে আমি এখানে ছিলাম? ইফা আপু বলেছে। একদমই মিথ্যা বলবি না। এখন ইফার দোষ দেওয়া হচ্ছে। ইফা না থাকলে তো আজ তোর এই কুকীর্তি আমি ধরতেই পারতাম না। অনু অবাক হয়ে যায়, ইফা নিজেই তো অনুকে এখানে পাঠিয়েছিল। ইফা আবার উদয়কে অফিস থেকে আসতে বলেছে, তার মানে ইফা ইচ্ছা করে ঘটনাটা ঘটিয়েছে। কেটে গেছে 7 দিন। উদয় অনুর সাথে একটা কথাও বলে না। অনুর সাথে যত প্রকার খারাপ ব্যাপার আছে কিছুই করতে বাদ রাখেনি উদয়। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। উদয় অফিস থেকে ফেরার সময় খেয়াল করে তিহান একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসা। উদয় অনুকে ভিডিও কল দিয়ে দেখে অনু বাড়িতেই আছে। তাহলে এই মেয়েটাকে? উদয় গাড়ি থেকে নেমে একটু এগিয়ে যায়। তিহানের সাথে থাকা মেয়েটাকে দেখে চমকে যায় উদয়। তিহানের সাথে মেয়েটি তারই কাজিন ইফা। আশ্চর্য লাগলো উদয়ের কাছে, তিহানের সাথে ইফা কিভাবে এলো? দুজনে খুব হাসাহাসি করছে, তার মানে ইফা তিহানকে আগে থেকেই চিনে। দুজনকে দেখে বেশ ক্লোজ মনে হচ্ছে। উদয় যেন মানসিকভাবে একটা ধাক্কা খেলো। তাহলে সেদিন যে ইফা বলল সে তিহানকে চিনে না, সেদিন ইফা কল দিয়ে উদয়কে বলেছিল, উদয় দ্রুত বাসে এসো, অনু একটা ছেলেকে বাগানে ফোন দিয়ে ডেকে এনেছে আর ফিস করে কথা বলছে। হয়তো অনুর পরিচিত হবে। আরে না উদয়, পরিচিত হলে তো অনু আমাকে বলতোই। অনুর সাথে আমার এত ভালো রিলেশন, অনু তো আমাকে বলতো, তাই না? ও তাহলে হয়তো অনুর কোনো প্রয়োজন, তাই কাউকে ডেকেছে। কারণ ছাড়া তো অনু ডাকেনি। উদয় ব্যাপারটা তুমি নর্মালি নিচ্ছ। অনু ফোন করে ডেকে এনেছে ছেলেটাকে। ইফা, ইটস নর্মাল ইস্যু। উদয় আমার না ডাউট লাগতেছে, মনে হচ্ছে অন্য কোনো কিছু হবে। অনুর মেবি এক্স বয়ফ্রেন্ড। ইফা, অনুর কোনো বয়ফ্রেন্ড ছিল না কোনোদিন। আমার চোখের সামনে বড় হয়েছে। বয়ফ্রেন্ড থাকলে আমি জানতামই। তাছাড়া অনু ও টাইপের মেয়ে না। তাহলে অনুকে অত্যাচার করো কেন? যে অনুর বাচ্চা আমার না, অনু অপবিত্র। তুমি এগুলা বলো বলেই তো আমার মনে হলো ছেলেটা সে কিনা, তাই তোমাকে জানালাম। বাকিটা তোমার ব্যাপার, ভেবে দেখো। ছেলেটাকে দেখো তো, তুমি চিনো কিনা? না আমি চিনি না, তবে একটা পিকচার তুলে পাঠিয়ে দিচ্ছি। উদয় হোয়াটসঅ্যাপে তিহানের পিকচার দেখে চমকে যায়, আর প্রেসেন্ট রেখে সাথে সাথে বাসায় চলে আসেন নিজ চোখে দেখার জন্য। কেবলই উদয়ের মন নরম হয়েছিল যে অতীতে যেটা হয়েছে হয়েছে, অনুর সাথে আর সে খারাপ ব্যবহার করবে না। কিন্তু অনুর আবারও বিশ্বাস রাখতে পারলো না। উদয় বাড়িতে এসে অনুর ফোন চেক করে দেখে সত্যি তিহানকে ফোন দেওয়া হয়েছিল, যদিও অনু অনেকবার বলেছিল এই ফোন সে করেনি।
আর তিহান কিভাবে এসেছে অনু সেটা জানেও না। উদয় অনুকে বিশ্বাস করেনি, কিন্তু আজ তিহান আর ইফাকে একসাথে দেখে অবাক হচ্ছে উদয়। ইফা তাহলে সেদিন মিথ্যা বলেছিল। উদয় গাড়িতে গিয়ে বসে কপালে হাত চালাতে লাগে। কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। এমন সময় ওখান দিয়ে অনু যাচ্ছিল। অনুকে দেখে বেশ মন খারাপ লাগছে। উদয় অনুকে দেখে গাড়ি থেকে নেমে অনুর কাছে যায়। অনু উদয়ের থেকে বেশ কিছু দূরে এগিয়ে হঠাৎ অনুর পায়ে কিছু একটা বেঁধে অনু পড়ে যেতে যায়। সাথে সাথে তিহান গিয়ে অনুকে ধরার চেষ্টা করলে অনু নিজেকে সামলে নিয়ে বিরক্তি নিয়ে বলে, ডোন্ট টাচ মি ভাইয়া। অনু, তোমার শরীর ঠিক নেই, আমি হেল্প করছি। হেল্প? কিসের হেল্প? আজ অবধি একটা হেল্প করেছেন আমাকে? আমাকে যদি একটা হেল্পও করতেন তাহলে আজ আমাকে উদয়ের অবহেলা নিয়ে বেঁচে থাকতে হতো না। অনু, আমায় ভুল বুঝছো। লিসেন তিহান ভাই, এই পৃথিবীর মানুষ আমাকে বুঝিয়ে দিয়েছে রক্তের সম্পর্ক ছাড়া বাইরের মানুষ কখনো আপন হয় না। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে ভুল করেছি আমি। দেখো অনু, তুমি চলো, বসবে। মাথা গরম করো না প্লিজ, আমি তোমার খারাপ চাই না অনু। 2 হাত জোর করছি, আমার আর ভালো করতে হবে না আপনাকে। আপনার এত উপকার আর সহ্য হচ্ছে না। আপনি কেন গিয়েছিলেন উদয়দের বাড়িতে? আমি কি ডেকেছিলাম আপনাকে? বলুন ডেকেছিলাম কিনা। আবার কি আশ্চর্য ভাবে দেখে আমার নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন কে দিয়েছিল ফোন আপনাকে? অনু, কোথায় একটা গন্ডগোল হচ্ছে। আমার নাম ধরে ডেকে আমাকে আর কোনো ভুলভাল বোঝানোর চেষ্টা করবেন না প্লিজ। উদয়ের সামনে কি নাটকটাই না করলেন, আর কি বাজেভাবে মিথ্যা বললেন আমি আপনাকে ডেকেছিলাম। অনু, আমি ভেবেছি কলটা তুমি দিয়েছিলে। একদমই মিথ্যা বলবেন না। আপনি যখন ওখানে পৌঁছে গিয়েছেন তার অনেক পরে আপনার নাম্বার ডায়াল করা। অনু, আমার মনে হয় কি উদয় এসব করছে। উদয় প্ল্যান করে এসব করছে যাতে তোমাকে ওর জীবন থেকে বাদ দিতে পারে। উদয় চায় না অনু তুমি ওর সাথে থাকো। আমি উদয়কে নিয়ে কোনো কথা শুনতে চাই না। উদয় কেমন আমাকে চেনাতে হবে না। আমি শিয়ার থেকে সবটা শুনেছি। আপনাকে আমি ভাইয়ের মতো জানতাম।